বন্ধুরা, কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি পথে প্রবাসে থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই পথে প্রবাসে রচনাটি লিখেছেন বা ভ্রমণ কাহিনীটি লিখেছেন অন্নদাশঙ্কর রায়। তিনি জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 2002-এ। জন্ম উড়িষ্যার ডেঙ্কানলে। প্রথম জীবনে উড়িয়া ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষায় বহু মনোসমৃদ্ধ উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য। তার লেখা অন্যান্য বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে পথে প্রবাসে, সত্যাসত্য, যার যেথা দেশ প্রভৃতি। তার লেখা উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খই প্রভৃতি ছড়ার বই ছোটদের কাছে অত্যন্ত প্রিয়। অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামেও বহু গ্রন্থ রচনা করেছেন। তাহলে এবার চলে আসি পথে প্রবাসের এমসিকিউ নিয়ে। পথে প্রবাসে রচনাটির লেখক কে? পথে প্রবাসে রচনাটির লেখক অন্নদাশঙ্কর রায়। আপনারা এর সাথে সাথে অ্যান্সার করতে থাকুন। অন্নদাশঙ্কর রায় যত সালে জন্মগ্রহণ করেন? আমরা একটু আগে দেখলাম যে অন্নদাশঙ্কর রায় কিন্তু 1904 সালে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, অন্নদাশঙ্কর রায় কবে মারা যান? 2000, 2005, 2004, 2002? আমরা দেখেছি 2002 সালে তিনি কিন্তু মারা যান। পরবর্তী প্রশ্ন, নিচের যেটি অন্নদাশঙ্কর রায়ের লেখা প্রথম গ্রন্থ? একটু আগে আমি মুখেই বলে দিলাম যে অন্নদাশঙ্কর রায়ের প্রথম গ্রন্থ কিন্তু তারুণ্য। আর উড়কি ধানের মুরগি খই এগুলো তার ছড়ার বই। পথে প্রবাসে তার ভ্রমণমূলক রচনা, সত্যাসত্য তার একটি উল্লেখযোগ্য রচনা। কিন্তু প্রথম প্রকাশিত গ্রন্থ সেটা হচ্ছে তারুণ্য। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য। পরবর্তী প্রশ্ন, নিচের যে ছড়াটি অন্নদাশঙ্কর রায়ের রচনা? উড়কি ধানের মুরকি, রাঙা ধানের খই, ক ঠিক, খ ভুল, ক খ নির্ভুল। অর্থাৎ উড়কি ধানের মুরকি খই এবং রাঙা ধানের খই এই দুটি অন্নদাশঙ্কর রায়ের একটি দুটি ছড়া। তাহলে দুটোই হবে নির্ভুল। আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্ন, নিচের যে ছদ্মনামে অন্নদাশঙ্কর রায় বহু গ্রন্থ রচনা করেছেন? সেটা হচ্ছে নীলকান্ত রায়, নীলচপল রায়, নীলবিলাস রায়, লীলাময় রায়। তিনি কিন্তু লীলাময় রায় ছদ্মনামে প্রচুর গ্রন্থ রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন, লেখক অন্নদাশঙ্কর রায় যেখান থেকে জাহাজে উঠেছিলেন? আপনারা অ্যান্সার করতে থাকুন। তিনি কিন্তু বোম্বে বা মুম্বাই থেকে জাহাজে উঠেছিলেন। পরবর্তী প্রশ্ন, জাহাজ থেকে বোম্বেকে দেখতে কেমন লাগে? সুন্দর, করুণ, ক ঠিক, খ ভুল, ক খ নির্ভুল। অবশ্যই বোম্বেকে বা মুম্বাই শহরকে দেখতে সুন্দর এবং করুণ লাগে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্ন, এত বড় ভারতবর্ষ এসে এতটুকু নগর প্রান্তে ঠেকেছে, এখানে যে নগরের কথা বলা হয়েছে আপনারা অ্যান্সার করুন। পারাদ্বীপ, হলদিয়া, বিশাখাপত্তনম, বোম্বে। এখানে কিন্তু বোম্বে নগরের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, পথে প্রবাসের রচনাটি যে রূপকথার কাহিনীর উল্লেখ আছে? আলিবাবা 40 চোর, অরুণ বরুণ কিরণমালা, আলাদিনের আশ্চর্য প্রদীপ? কোনোটি নয়। আমরা কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা পেয়েছি। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষ আর আফ্রিকার
মাঝে যে সাগরের কথা আমরা দেখেছি পথপ্রবাসেতে, সেই সাগরটির নাম কি? এখানে যদি ভারতবর্ষ হয়, এখান থেকে মুম্বাই থেকে জাহাজ ছাড়লো, তখন এখানকার যে জায়গাটা এটা ছিল, এই জাহাজে উঠে এখান থেকে যেতে হতো, এটা ছিল আফ্রিকা, আর এটা ছিল ভারত। তাহলে বলছে ভারতবর্ষ আফ্রিকার মাঝে যে সাগরটা, এখানে ছিল আরব সাগর। ঠিক আছে, লেখাটা একটু ভালো হলো না, তবু আপনারা একটু বুঝে নেবেন। পরবর্তী প্রশ্ন, আরব সাগরকে মানচিত্রে কিসের সঙ্গে তুলনা করেছেন? গোশপদ অর্থাৎ গরুর পায়ের সঙ্গে তুলনা করেছে এই আরব সাগরকে। এই যে আরব সাগর, একে গরুর পায়ের সঙ্গে তুলনা করা হয়েছিল আরব সাগরকে। পরবর্তী প্রশ্ন, লেখক অন্নদাশঙ্কর রায় তার পথে প্রবাসের রচনাংশে যে ঋতুর কথা বলেছেন, আপনারা অ্যান্সার করুন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত। এখানে কিন্তু অ্যান্সার হবে বর্ষা। যে ভাবে মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে, কে ভাবে? এখানে কিন্তু এই বিষয়টি ভেবেছিল হরিবল্লভ, হরবল্লভ, হরিগোপাল, হরগোপাল। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে যে হর মানে হচ্ছে শিব। এই হরবল্লভই কিন্তু ভেবেছিল যে মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে। হর এর সাথে দুর্গার একটা লিঙ্ক আছে, এইভাবে মনে রাখতে হবে বিষয়টা, যে হর অর্থাৎ শিব আর দুর্গা তার স্ত্রী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পথপ্রবাসের রচনাংশে রবীন্দ্রনাথের যে গ্রন্থ মাথার কাছে থাকা সত্ত্বেও লেখকের পড়া হয় না, সঞ্চয়িতা, জীবনস্মৃতি, ছিন্নপত্র নাকি চয়নিকা? এখানে কিন্তু চয়নিকা যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ তার মাথার কাছে থাকা সত্ত্বেও মাথায় যন্ত্রণায় সেই বই পড়তে কিন্তু ইচ্ছা হয়নি। আচ্ছা, মাথার কাছে থাকা সত্ত্বেও অন্নদাশঙ্কর রায় চয়নিকা পড়তে পারে না, তার কারণ কি? আপনারা অ্যান্সার করুন। জাহাজের ডেকে বসে মনোহর সমুদ্র দেখতে দেখতে সময় কেটে যায় বলে, অনেক লোকের সাথে গল্প করে সময় কেটে যায় বলে, সারাদিন ঘুমিয়ে এই কেটে যায় বলে, জাহাজের একঘেয়ে দুলনিতে মাথা যন্ত্রণার কারণে। একদম রাইট অ্যান্সার হচ্ছে এটি। পরবর্তী প্রশ্ন, এডেন থেকে দেশে ফিরতে গেলে সমুদ্র পথেই ফিরতে হবে, কারণ সমুদ্রের পথ ছাড়া বিকল্প উপায় নেই, উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফেরার পথ নেই। ক ঠিক, খ ভুল? এখানে 17 নম্বর প্রশ্ন, এটি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, যে উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফেরার পথ নেই, তার জন্যই কিন্তু এই সমুদ্রপথে ফিরতে হবে। কারণ আমরা ভারতের এখানে দেখেছি যে এখান থেকে এই জায়গায় যেখানে আরব সাগর ছাড়িয়েই আফ্রিকাতে এসে পড়েছে, এখানেই ছিল সেটাই এডেন। এই এডেন থেকে যদি ভারতবর্ষে যেতে চায়, তাহলে এখান থেকে সোজা পারস্যের মধ্য দিয়ে এই পাশ দিয়ে ঘুরে এখানে আসা সম্ভব নয় বলে আবার সেইটাকে ফিরতে হবে সেই সমুদ্রপথে। পরবর্তী প্রশ্ন, লেখক অন্নদাশঙ্কর রায় অনেকে যে পথে লন্ডনে যাবেন বলে ঠিক করেন, সেটা আমি বললাম যে ম্যাপের মধ্যে দেখিয়েছিলাম যে মার্সেলসের পথে নেমে, মার্সেলস শহরে মানে বন্দরে নেমে ওখান থেকে প্যারিসে তারা চলে যাবে, সে কথাই তারা চিন্তা করেছিল। অর্থাৎ ক্যালে থেকে ডোভার পর্যন্ত একবারে সমুদ্রে যাওয়ার হয়তো পরিকল্পনা ছিল, কিন্তু সেটা তারা যায়নি। আফ্রিকা ও আরবের মধ্যবর্তী স্থানে যে সমুদ্র আছে, একটা হচ্ছে আফ্রিকা আর একটা হচ্ছে আরব। তাহলে আফ্রিকাটা একটু বলে দিই, এটা তো ভারত গেল, ভারত, আর এটা এটা হচ্ছে আফ্রিকা, আর এখান থেকে আমরা একটা সাগর গেছে, আর এদিকে হচ্ছে আরব মানে সৌদি আরব, এটা হচ্ছে আরব আর এটা হচ্ছে আফ্রিকা। এই মাঝখান দিয়ে গেছে এখানে এডেন বন্দর, এটা আরব সাগর, আমরা জানি সকলে আরব সাগর। আর এখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে, আমি এই যে গোলটার মধ্যে লেখাটাই রয়েছে লোহিত সাগর,
ঠিক তাই এখান দিয়ে যে সাগরটা গেছে সেটা হচ্ছে লোহিত সাগর, তাই আফ্রিকা এবং আরবের মাঝখানে রয়েছে লোহিত সাগর, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে আফ্রিকা ও আরবের মধ্যবর্তী যে সমুদ্র সেটা হচ্ছে লোহিত সাগর। পরবর্তী প্রশ্ন, লোহিত সাগরকে অন্যদের সংখ্যা যার সঙ্গে তুলনা করেছেন? লোহিত সাগরকে তিনি কিন্তু একটা হ্রদের মতো বলেছিলেন, যে ওটা ছোটোখাটো একটা হ্রদ। আমরা সাগরের পাশাপাশি দেখতে পাবো যে কিন্তু লোহিত সাগর কিন্তু একটা হ্রদের মতোই। পরবর্তী প্রশ্ন, যে যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল, অর্থাৎ এশিয়া মহাদেশ যে যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছে, অর্থাৎ সেই যোজকটি আমরা জানি যে আফ্রিকা যদি এটা হয়, আর এখান দিয়ে এটা লোহিত সাগর, এখান দিয়ে এসে একটা যোজক ছিল, হ্যাঁ, ভূমধ্যসাগরে যাওয়ার আগে। সেই যোজকটা হচ্ছে এটা ছিল এশিয়া, এই যে এদিকটা এশিয়া, আর এই যে যোজকটা ছিল এটা ছিল সুয়েজ যোজক। আর সেখান থেকে কিন্তু খাল কাটা হয়েছিল, আমি দেখিয়ে দিয়েছিলাম যে খাল কাটা হয়েছিল, সেই খালের নাম ছিল সুয়েজ খাল। আর এখানে যোজকটা ছিল, সেই যোজকটা হচ্ছে সুয়েজ যোজক। পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল যে দুটি সমুদ্রের মধ্যে অবস্থিত, অর্থাৎ সুয়েজ খালের একদিকে ছিল ভূমধ্যসাগর, আরেক দিকে ছিল লোহিত সাগর। তাহলে আমাদের অ্যান্সার হবে, কারণ আরব সাগর থেকে গিয়ে লোহিত সাগরে পড়েছিল, লোহিত সাগর থেকে সুয়েজ ক্যানেল পার হয়ে তারা ভূমধ্যসাগরে গিয়ে পড়েছিল। তাহলে আমাদের এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল বা ক্যানেল যে দেশের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে, তাহলে আগে ছিল এশিয়ার মধ্যে আফ্রিকার একটা যোগ ছিল, এটা বিচ্ছেদ ঘটিয়েছে, তাহলে একই ব্যাপার, এশিয়া ও আফ্রিকাকে বিচ্ছেদ ঘটিয়েছে। পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল বা ক্যানেল যাদের মধ্যে মিলন ঘটিয়েছে, আপনারা অ্যান্সার করতে থাকুন। মিলন ঘটিয়েছে যেটার সঙ্গে যুক্ত হয়েছে তার সঙ্গে মিলন ঘটিয়েছে, এটা হচ্ছে লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরে মিলন ঘটিয়েছে। পরবর্তী প্রশ্ন, সুয়েজ ক্যানেলের মাধ্যমে লোহিত ভূমধ্যসাগরের মধ্যেকার যোগাযোগের রাস্তা যিনি তৈরি করেছিলেন, তাহলে সুয়েজ ক্যানেলের যে মধ্য দিয়ে লোহিত সাগর ভূমধ্যসাগরে যাওয়ার, লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়ার রাস্তা যিনি করেছিলেন, কলম্বাস নয়, মার্কিন ইয়ংও নয়, কড এঞ্জেলস নয়, কলম্বাসের নাম আমরা পেয়েছি অনেক জায়গায়, সেটা হচ্ছে তিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন। কিন্তু এই যে পথটা করেছিলেন তিনি কিন্তু ফরাসি স্থপতি লেসেপস। পরবর্তী প্রশ্ন, সুয়েজ ক্যানেলের দুই দিকেই যা আছে নানা রকম গাছ, না গাছ তো একদিকে ছিল, ওখানে বলা ছিল গাছ একদিকে। পাথরের পাহাড় দুই দিকে ছিল। ক ঠিক খ ভুল, এটা তো হবে না, কোনোটি নয়, এটাও হবে না। দুই দিকে কিন্তু পাহাড় ছিল পাথরের, আর তার মধ্যে একদিকে ওই ক্যানেলটার পাশ দিয়ে, আমি ম্যাপে দেখাতে ভুলে গেছি, ক্যানেলটার পাশ দিয়ে আপনারা যদি ম্যাপে গিয়ে দেখেন বুঝতে পারবেন, ক্যানেলটার পাশ দিয়ে গাছ মতো এক ধরনের সুন্দর সারিবদ্ধভাবে কিছু একটা করা রয়েছে, আর ডান দিকটা পুরো পাহাড় আর পাহাড়, সেদিকটা কিছু নেই। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে যে সুয়েজ ক্যানেলের দুই দিকে ছিল পাথরের পাহাড়। পরবর্তী প্রশ্ন, সুয়েজ ক্যানেলের যেদিকে পাথরের পাহাড় বেশি, সেটা আমরা ওই বইটার মধ্যে আমরা দেখেছি, কিন্তু যে মিশরের দিকটা যে দিকটা, সেই দিকটায় কিন্তু পাহাড়গুলো বেশি। তাহলে আমাদের এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুয়েজ ক্যানেল যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেখানে গড়ে ওঠা সাগরের নাম কি? মানে সুয়েজ ক্যানেল যেখান থেকে গিয়ে পড়লো, লোহিত সাগর হলো, লোহিত সাগর থেকে সুয়েজ ক্যানেল হয়ে যেখানে গিয়ে পড়লো সেটা হচ্ছে ভূমধ্যসাগরে পড়েছে, সেখানে গড়ে ওঠা যে শহর সেটা আমরা কিন্তু পেয়েছি পোর্ট সৈয়দ। সেই পোর্ট সৈয়দ বন্দরে কিন্তু লেখক নেমেছিল, এখন সেখানকার পরিবেশটা সে দেখার জন্য সেখানে কিন্তু গেছিল।
মুসাফিরদের ভিড় আছে সেখানে, রাস্তায় রেস্তোরাঁ বা যে কাফেতে খেতে গেলে রাস্তার ধারে বসে খেতে হয়, এই জাতীয়। অন্নদাশঙ্কর রায় জাহাজ থেকে নেমে যে শহরে ঘুরে আসেন, সেটা আমি বললাম পোর্ট সৈয়দ শহরে তিনি ঘুরে আসেন। পরবর্তী প্রশ্ন, নিচের যে স্থানটি নানা জাতের মুসাফিরদের তীর্থস্থল, একটু আগে যে কথাটাই বললাম একইভাবে মুসাফিরদের তীর্থস্থল, সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই, সেই শহরটি হচ্ছে ভূমধ্যসাগর এবং সুয়েজ ক্যানেলের ধারে অবস্থিত, সেটি হচ্ছে পোর্ট সৈয়দ বন্দর এবং শহর। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পোর্ট সৈয়দে ইউরোপের স্বাধীন মনোবৃত্তি সঞ্চারিত হয়েছে। পোর্ট সৈয়দে ইউরোপের স্বাধীন মনোবৃত্তি সঞ্চারিত হয়েছে। ইউরোপ একটি স্বাধীন দেশ আমি বলেছি, সেখানকার মনোবৃত্তি এই পোর্ট সৈয়দে অর্থাৎ মিশরে সঞ্চারিত হয়েছে। তার কারণটা কি? পোর্ট সৈয়দে ইউরোপের খুব কাছাকাছি, হ্যাঁ এটাও ঠিক। নানা জাতির প্রতীককে কেন্দ্র করে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পারতো, এটাও ঠিক। মিশরীয়রা ইউরোপের অনায়াসে যাতায়াত করতে পেরেছে, এটাও ঠিক। তাহলে সবগুলোই কিন্তু এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে স্থান সম্পর্কে অন্নদাশঙ্কর রায় এটা বলেছেন সেটি হচ্ছে, আমরা সকলেই জানি, সেটি হচ্ছে ভূমধ্যসাগর। হনেস্টি, সে প্রথম দিকে হনেস্টিটা দেখালেও সে কিন্তু শেষ পর্যন্ত সেই হনেস্টি ভাবটা রাখতে পারেনি, সেই আবার সেই ঢেউ শুরু করেছিল উতাল পাতাল, যার জন্যই কিন্তু লেখকরা সবাই মার্সেলসে নেমে গিয়ে প্যারিসের পথে লন্ডনে গেছিল। পরবর্তী প্রশ্ন, পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত জলপথ মানে জল ছাড়া আর যা দেখার আছে সেটা হচ্ছে ইটালীয় সিসিলির মাঝে মেসিনা প্রণালী, হ্যাঁ সেটা কিন্তু আছে, আর পাহাড়ের সারি আর স্ট্রমবেলি আগ্নেয়গিরি আছে, যেখানে আছে পাহাড়ের বুকে রাবণের চিতা। তাহলে এই দুটোই কিন্তু সেখানে দেখা যায়। তাহলে ক ও খ ঠিক উভয়ই, এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মার্সেলস সম্পর্কে নিচের যে মন্তব্যটি সত্য? ভূমধ্যসাগরের সেরা বন্দর, একদম তাই, মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর। ফরাসিদের দ্বিতীয় বড় শহর, এটাও ঠিক। ফরাসিদের বন্ধে মাতরম সঙ্গীত ওখানেই জন্ম হয়েছে, হ্যাঁ এটাও ঠিক। তাহলে সবগুলোই আমাদের রাইট অ্যান্সার, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অন্নদাশঙ্কর রায় মার্সেলসের যে গ্রামে দুপুর কাটিয়েছিলেন, তিনি দুটো জায়গায় নেমেছিলেন, একটা হচ্ছে পোর্ট সৈয়দ এবং মার্সেলসেও নেমেছিলেন, সেখানে তিনি ঘুরেছিলেন। সেখানকার আবহাওয়া খুব বসন্তপূর্ণ, আর সেখানে সবাই গ্রীষ্মকালীন বেড়াতে আসে, পর্যটন কেন্দ্র। আর সেখানে একটা দুপুর তিনি কাটিয়েছিলেন একটা গ্রামে, সেই গ্রামটার নাম ছিল বান্ডল। এটা মনে রাখতে হবে, কিন্তু অপশানগুলো সব এমন দিয়েছে ভুলে যাওয়ার মতো, মনে রাখতে হবে বান্ডল, BANDOL, এটাই আমাদের রাইট অ্যান্সার। বান্ডল এভাবে মনে রাখতে হবে, BANDOL, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মার্সেলস থেকে প্যারিসের পথে অন্নদাশঙ্কর রায় যে সময়ে অতিক্রম করেন, মানে মার্সেলস থেকে প্যারিসের পথে মানে রেলপথ অন্নদাশঙ্কর রায় যে সময় অতিক্রম করেন, যে সময়, কোন সময়? তিনি প্যারিসের পথে মার্সেলস থেকে যাচ্ছিলেন তখন কিন্তু দুপুরবেলা, আমরা দেখেছি দুপুরবেলা সে বান্ডল গ্রামে তিনি সময় কাটাচ্ছেন, তাহলে সেই সময়টা কিন্তু দুপুরবেলা। পরবর্তী প্রশ্ন, প্যারিস থেকে অন্নদাশঙ্কর রায় যে পথে ক্যালে গিয়েছিলেন, তিনি কিন্তু আমরা দেখেছি যে মার্সেলস থেকে নেমে তিনি ট্রেনে উঠেছিলেন, ট্রেনে চেপে প্যারিসে গেছিলেন। প্যারিস থেকে তিনি আবার ট্রেন চেঞ্জ করে ক্যালেতে গেছিলেন, সেটা হচ্ছে, তাহলে হবে হচ্ছে এখানে অপশান হয়ে যাবে রেলপথে, ট্রেন চেঞ্জ করে তিনি গেছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্যালে থেকে যে আমি এয়ারপোর্টটা দেখালাম, ক্যালে থেকে যে বন্দর আর কি, এয়ারপোর্ট না সরি বন্দর, সেই বন্দর থেকে ডোভার বন্দর পর্যন্ত আমি দেখিয়েছিলাম, সেটা পুরোটাই কিন্তু ছিল জলপথ। হ্যাঁ, সেই পথে পৌঁছানো কিন্তু জলপথে ছাড়া যাবে না, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে জলপথ। ওখান থেকে আবার ডোভার থেকে লন্ডন পর্যন্ত সেটা কিন্তু জলপথ নয়, সেটা কি পথ? আপনারা অ্যান্সার করতে থাকুন, সেটা অবশ্যই রেলপথ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে রেলপথ। পরবর্তী প্রশ্ন, পথপ্রবাসের রচনাটির লেখকের যেখানে যাত্রার বর্ণনা আছে, এটা হচ্ছে লন্ডন যাত্রার বর্ণনা। পথপ্রবাসের শব্দটি সঠিক সমাস কি হবে?
সঠিক সমাস হবে পথে ও প্রবাসে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্ন, গোষ্পদ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? সঠিক সন্ধি বিচ্ছেদ হবে, এটা হচ্ছে এখানে দেওয়া নেই, গোষ্পদ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ আমি লিখে দিচ্ছি, সেটা হবে হচ্ছে গো, গো যুক্ত পদ। গোষ্পদ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ হবে এটি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নগর প্রান্তে শব্দটি যেটি সঠিক সমাস হবে, নগর প্রান্তে, এটা আপনারাও অ্যান্সার করতে থাকুন যে নগর প্রান্তে সঠিক সমাস কী হবে। এখানে অপশন দেওয়া হচ্ছে সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপপদ তৎপুরুষ বা নিত্য সমাস। এখানে অ্যান্সার দিয়েছেন বইটিতে যেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় অ্যান্সার করা হয়েছে, কিন্তু আমার এটা মনে হয়েছে যে নগরের সমীপে, অর্থাৎ অব্যয়ীভাব সমাস। আপনারা বলবেন যে এটি কী সমাস, অবশ্যই কমেন্টে জানাবেন। চৌকাঠ শব্দটির যেটি সঠিক সমাস হবে সেটি কি? দ্বিগু সমাস, ব্যতিহার বহুব্রী, কর্মতৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ। এখানে কিন্তু চৌকাঠ, চারটি কাঠের সমাহার, সেটা হচ্ছে সমাহার দ্বিগু। চারটি কাঠের সমাহার, সমাহার, সমাহার দ্বিগু, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল, সেতুটি কি? দুয়ের মাঝখানে যে সেতুটি ছিল সেটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল বা ইংলিশ চ্যানেল বা সবগুলি এখানে উল্লেখ নেই, সুয়েজ খালেরই উল্লেখ আছে, সেই সেতুটি হচ্ছে সুয়েজ খাল। পরবর্তী প্রশ্ন, কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজছিলেন? প্রতিকার বলতে যে দুটি সমুদ্রকে একত্রে কীভাবে কী করা যায় সেই প্রতিকারের উপায় কিন্তু তার পার্শ্ববর্তী দেশ মিশরের রাজারা কিন্তু বহুকাল ধরে সেটা খুঁজেছিল। পরবর্তী প্রশ্ন, ক্যানেলটি যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে গেছে, যেটা বললাম লেখক গেছিল, সেই শহরটির নাম হচ্ছে পোর্ট সৈয়দ শহর, যেখানে মুসাফিরদের আগমন ঘটে। কল্পনাটা অনেককাল আগের, কিসের কল্পনা? দুই সমুদ্রের সংযোগ, নতুন পথ নির্মাণ, নাকি দুই নদীর সংযোগ, নাকি ওপরের সবগুলি? এখানে কিন্তু এটা হচ্ছে দুই সমুদ্রের সংযোগ। পরবর্তী প্রশ্ন, কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই, কোথাকার কথা বলা হয়েছে? যেটা মুসাফিরদের তীর্থস্থান, সাধারণ মানুষের আবাসস্থল, নেতা মন্ত্রীর আস্তানা, রাজার অবস্থান। এখানে কিন্তু যেটা মুসাফিরদের তীর্থস্থল, সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। পরবর্তী প্রশ্ন, শতাব্দী শব্দটির কী সমাস হবে? আপনারা অ্যান্সার করতে থাকুন। সমাহার দ্বিগু, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। এখানে কিন্তু শত অব্দের সমাহার, শতাব্দী, এটা কিন্তু সমাহার দ্বিগু হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, স্বাধীন শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে? স্বাধীন শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হবে স্বযুক্ত অধীন, তা স্বাধীন। পরবর্তী প্রশ্ন, কাদের বন্দে মাতরম লা মার্সেলস এর কোন নগরে জন্ম? ঠিক আছে, অর্থাৎ কাদের বন্দে মাতরম লা মার্সেলসের একটি নগরে জন্ম, কোন নগরে জন্ম? আপনারা অ্যান্সার করতে থাকুন। এখানে অ্যান্সার হবে, প্রশ্নটা একটু ভুল আছে, এটা হচ্ছে ফরাসিদের আর কি জাতীয় স্তোত্র এই লা মার্সেলস। তাহলে আজকের মতো এই পর্যন্ত। এই সম্পর্কে তেমন বেশি প্রশ্নোত্তর সব জায়গায় থাকে না, কারণ এগুলো পাঠ্য বইয়ের বাইরে, যেগুলো স্কুলে পাঠ্য তার বইয়ের বাইরে। আমি যতটা সম্ভব কয়েকটি বই থেকে নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম। সময় খুব কম আছে, খুব দ্রুতভাবে সিলেবাসটাকে শেষ করতে হবে, সেই কথা মাথায় রেখে
আমি কিন্তু আলাদা করে টাইপিং করে বা প্রশ্ন তৈরি করার সময় পাচ্ছি না, যার জন্যই প্রত্যেকটি লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই এমসিকিউগুলো তো পড়বেনই, দেখবেনই, তার সাথে ভিডিওটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। ওখানে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসে বিভিন্নভাবে। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন বারবার, কারণ এই এমসিকিউ এর পাশাপাশি ওই যে টেক্সচুয়াল যে ভিডিওগুলো, ওগুলো দেখা খুব জরুরি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকুন আর প্রস্তুতি নিতে থাকুন।